যে ওই যে মোহটা কাজ করে, আর 1 ঘন্টা আরেকটু দেখা যাচ্ছে, আরেকটু মানে কি আরেকটু মনে একটুই, কিন্তু ওর তখন এত এক্সারশন যে ওই একটু যেতে যেতে আরও 1-2 ঘন্টা, তখন 11টা-12টা বেজে গেছে, এবার 2-2:30 পৌঁছচ্ছে, তখন ফিরে আসতে আসতে হাওয়া বেড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, অক্সিজেনটাও তো পিঠের অক্সিজেনটাও তো শেষ হয়ে যাচ্ছে। তো এই ক্যালকুলেশনটা যদি ভুল হয় তাহলে কিন্তু সে মারা যাবে। কাঞ্চনজঙ্ঘা ওঠার এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ, এভারেস্ট তো ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা যেন একটা অন্য, মানে কাঞ্চনজঙ্ঘা নামটা শুনতে কাঞ্চনজঙ্ঘা লাগতে পারে, কিন্তু এটা একটা টিবেটিয়ান শব্দ, কাঞ্চন দ্যাংসা, তার মানে 5 ট্রেজার অফ স্নো, 5টা ভগবান। ওখানকার লেপচা কমিউনিটি বিশ্বাস করে কাঞ্চনজঙ্ঘার বরফ থেকে লেপচা কমিউনিটির আদি পুরুষ আদি নারী সৃষ্টি হয়েছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা পারমিশন দেয় না। এভারেস্ট আমাদের এই দিক থেকে, হ্যাঁ, এখান থেকে পারমিশন দেয় না। কাঞ্চনজঙ্ঘা সমস্ত দেব শৃঙ্গই কিন্তু এলাকার দেবদেবী, সমস্ত শৃঙ্গ, এই কামেট থেকে চৌখাম্বা সবই, কিন্তু কিছু কিছুর উপরে সেন্টিমিটার অনেক বেশি আছে বলে সেগুলো পারমিশন দেয় না। তো কাঞ্চনজঙ্ঘা পারমিশন দেয় না। এভারেস্টেও আমি বলেছি চোমলুংমা মাদার গডেস অফ দ্য আর্থ, সেও এক ভগবান দেবী ওখানকার। তো কাঞ্চনজঙ্ঘা আমরা গিয়েছিলাম নেপাল দিয়ে ক্লাইম্ব করেছিলাম, 62 দিন লেগেছিল এইখান থেকে যাওয়ার। আর এভারেস্টে 57 দিন লেগেছে ঠিকই, কিন্তু আমরা এখান থেকে কাঠমান্ডু গেছি, কাঠমান্ডুতে 4-5 দিন আমাদের বিভিন্ন পেপার ওয়ার্ক করতে হয়েছে, তারপর সেখান থেকে লুকলা গেছি, লুকলা থেকে ট্রেকিং শুরু হয়েছে, মানে অনেক এইদিকে সময় গেছে। আবার ফেরার সময় ঠিক তেমনি লুকলা থেকে কাঠমান্ডু এসেছি, কাঠমান্ডুতে 2-3 দিন কাটিয়েছি, সব মিলে 57 দিন। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ক্লাইম্বিং পিরিয়ডটাই পুরো 62 দিন। কীরকম, এখান থেকে রাতের ট্রেন ধরলাম শিলিগুড়ি, পরের দিন শিলিগুড়ি থেকে ওই বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে, মেডিবুং বলে একটা জায়গায় পৌঁছে গেলাম গাড়িতে, তারপরের দিন থেকেই ট্রেকিং স্টার্ট। আচ্ছা, ওই মেডিবুংটা কি নেপালে? নেপালে। আচ্ছা, ওটা ওই মিরিকের ওখান দিয়ে যে নেপালটা, ওই দিক দিয়ে পশুপতি দিয়েও ঢোকা যায়। আচ্ছা, মেডিকের ওখান থেকে আমরা গিয়েছিলাম পানি ট্যাঙ্কি হয়ে কাকরভিটা হয়ে যে রাস্তা গেল, ওই হাইওয়েটা সোজা কাঠমান্ডু যাচ্ছে, ওই পথেই গিয়ে ইলাম, ফিদিং এরকম জায়গাগুলো আছে, সেখানে মেডিবুং। মানে কেন বলছি, কাঞ্চনজঙ্ঘাতে আমাদের কিন্তু সেই সময়টা আমাদের যায়নি, পেপার ওয়ার্ক আগেই হয়ে গেছে, আমরা ডাইরেক্ট এখান থেকে কাঠমান্ডু যাইনি, আমরা এখান থেকে সোজা গিয়ে একদম হাঁটা শুরু করেছি। মানে এমন কোনো দিন হয়নি যে এখান থেকে রওনা দিলাম একদিন বাদেই আমাদের ট্রেকিং শুরু হয়েছে, আমার কোনো তার আগে কোনো দিন কোনো অভিযানে এরকম হয়নি। তারপর তো কাঞ্চনজঙ্ঘা মানে একটা বিশাল রেঞ্জ। কাঞ্চনজঙ্ঘা একটা শৃঙ্গ না, ওই যে বললাম 5 ট্রেজার অফ স্নো, 5টা শৃঙ্গ ওখানে কাঞ্চনজঙ্ঘার নামের সঙ্গেই জড়িয়ে আছে। আর তার মধ্যে 4টে শৃঙ্গ 8450 মিটারের বেশি, ভয়ঙ্কর একটা ব্যাপার। যে কাঞ্চনজঙ্ঘার ওখানে কি আছে, কাংবাচেন যেটা 7900 মিটারের কাছাকাছি, আর বাকিগুলো ইয়ালুংখাং, কাঞ্চনজঙ্ঘা মেন, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, কাঞ্চনজঙ্ঘা সাউথ, এরা সবই 8400 মিটারের উপর, সব মিলে একটা বিরাট ওয়ালের মতো, একটা সোনালি রঙের ওয়াল কাঞ্চনজঙ্ঘা। তো এবার আমরা এই কাঞ্চনজঙ্ঘার বেসে পৌঁছতে গিয়েই আমাদের বহু সময় লেগে গেল। আমরা এক পরপর রেঞ্জ টপকে টপকে কাঞ্চনজঙ্ঘা বেসের কাছে যাওয়া, একদিন 5000 ফিট উঠে যাচ্ছি, তো আবার 5000 ফিট নামছি, নেমে ওই সারাদিনে ওঠানামা করেছি 10,000 ফিট, কিন্তু কি হলো, যেখান থেকে শুরু করেছি গিয়ে মানে সেই রকম হাইটেই গিয়ে পড়ে থাকলাম একটা রেঞ্জ টপকে। পরের দিন 6500 ফিট উঠলাম, আবার 6000 ফিট নামলাম, দেখা গেলো দিনের শেষে 500 ফুট সবে উঠেছি। মানে এই রকম জার্নি। এবং আমরা যেতে যেতে আমাদের তো প্রচুর লাগেজ থাকে, আমরা সব লাগেজ ওই একজনকে বুঝিয়ে দিই, যে কারণ কি এত লাগেজ আমরা তো সব মনে রাখতে পারবো না কত লাগেজ কার কাছে আছে, আমরা সব লাগেজ মেটকে বুঝিয়ে দিই, একজন মানে ও যারা মাল বয় তার যে হেড তাকে আমরা মেট বলি, যে বেস ক্যাম্পে পৌঁছে তোমার কাছ থেকে মাল বুঝে নেবো, তুমি তোমার লোককে দিয়ে মালটা পৌঁছে দেবে। আর অন দ্য ওয়ে যে মানে খাবার দাবার ট্রানজিট ক্যাম্পগুলোর জন্য লাগবে সেটা আবার আলাদা থাকে, এটা একটা বড় মানে প্ল্যানিং। তো মানে এই যেতে যেতে আমাদের মেট মারাই গেল পথে, মানে এতটাই খাটনির, ও খাটনি এক্সজর্শন কিংবা কি কারণে মারা গেছে, কিন্তু তার পিছনে খাটনিটাও একটা মানে কারণ, মানে পথেই নামছে। এটা ওই আমার ট্রেকিং শুরু করার মানে 4-5 দিন বাদে মারা গেছে। তারপরে আপনাদের কি সব বইতে হয়েছে? না, কি হলো, মেটের জায়গায় আরেকজনকে তৈরি করে নিলাম, ওর বডিটাকে আমাদের নামানোর ব্যবস্থা করতে হয়েছিল, সেটা একটা মানে প্রবলেম ছিল, কিন্তু সেটা মিটে গেছিলো, কোনো সমস্যা মানে হয়নি, আমরা খুব সুস্থভাবেই আমরা তার মৃতদেহটাকে নামাতে পেরেছিলাম। তারপর বেস ক্যাম্প,
বেস ক্যাম্প থেকে ওই একই রকম এভারেস্টের মতন ক্যাম্প 1 ওঠো, নামো, আবার ক্যাম্প 1 ক্যাম্প 2 ওঠো, আবার বেস ক্যাম্পে নামি, আবার 3-4 দিন রেস্ট, আবার ক্যাম্প 1 ক্যাম্প 2 ক্যাম্প 3 উঠে বেস ক্যাম্পে নামা, মানে এটা অ্যাক্লিমেটাইজেশন প্রসেস চললো। তারপর সামিট 4 নম্বর ক্যাম্পে উঠে গেলাম। কিন্তু কাঞ্চনজঙ্ঘায় ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট করে। আমরা ওয়েদার রিপোর্ট জেনেও গিয়ে কাঞ্চনজঙ্ঘার একদম লাস্ট ক্যাম্পে, সামিট ক্যাম্পে আমাদের 4 দিন থাকতে বাধ্য হলাম। কেন? সকালে খবর আসছে ওয়েদার ভালো, বিকাল থেকে ওয়েদার খারাপ। আর এই বড় সামিট, বড় পিকগুলোতে কি হয়, আমরা লাস্ট ক্যাম্প থেকে বিকাল কিংবা সন্ধ্যাবেলায় কি রাতের দিকে রওনা দিই, কারণ লাস্ট পার্টটা যেতে প্রায় 8-10 ঘন্টা লাগে, 12 ঘন্টা 14 ঘন্টাও লাগে। এবার আমি যদি যত সকালেই রওনা দিই না কেন, যদি আমি ভোর 4টের সময় রওনা দিই, 5টার সময় রওনা দিই, তাহলে পৌঁছতে বিকাল হয়ে যাবে, ফিরে আসতে আসতে রাত। তো আর পাহাড়ে না মানে 11টা 12টা বাজার পর থেকে ওয়েদার খারাপ হতে শুরু করে। তো সেই জন্য নিয়মটা কি, আগের দিন দেখবেন যখনই এই সব বড় পিকের কথা বলবে রাত্রিবেলা রওনা দিয়েছি। কেন? আমরা যেমন এভারেস্টে 7:30টায় রওনা দিয়েছি, সকাল 7টায় পৌঁছেছি। আমরা ভিডিওগুলো দেখছিলাম রাত্রিবেলা। হ্যাঁ, তাহলে ওই যে 10-12 ঘন্টা রাতের মধ্যে চলে গেল। 7টায় পৌঁছে গেলাম, 7:30টায় আবার রওনা দিলাম, কি 9টায় রওনা, 8টায় রওনা দিলাম, আমি 9টা অবধি ছিলাম, 1.5 ঘন্টা ছিলাম, আবার 12টার মধ্যে হাই ক্যাম্পে পৌঁছে গেলাম। তাতে কি হলো, এরপরে ওয়েদার খারাপ হচ্ছে, হাওয়া বাড়তে শুরু করলো, তখন তো আমি উপর থেকে নেমে আসি। এটা হচ্ছে সব জায়গার রুল। এবং আমাদের থাম্ব রুল থাকে যে যেখানে থাকো না কেন, 10টা 10:30 যেই বেজে গেছে, যেই অবধি পৌঁছেছো সেখান থেকে ব্যাক করবে। রাত না, বেলা। ও, দুপুর বেলায় ওই মানে আমি দেখতে পাচ্ছি আরো 2 ঘন্টা যাওয়া যাবে না, থাম্ব রুল হচ্ছে। তাহলে ওই অ্যাক্সিডেন্ট, এই যে এত মারা যায়, এই যে এত এত মৃত্যু কেন এভারেস্টে, যে ওই যে মোহটা কাজ করে, আর 1 ঘন্টা আর একটু দেখা যাচ্ছে, আর একটু মানে কি, আর একটু মনে হয় একটুই, কিন্তু ওর তখন এত এক্সারশন যে ওই একটু যেতে যেতে আরো 1-2 ঘন্টা, তখন 11টা 12টা বেজে গেছে, এবার 2টো 2:30 পৌঁছচ্ছে, তখন ফিরে আসতে আসতে হাওয়া বেড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, পিঠের অক্সিজেনটাও তো শেষ হয়ে যাচ্ছে। তো এই ক্যালকুলেশনটা যদি ভুল হয় তাহলে কিন্তু সে মারা যাবে। এবং এভারেস্টে আমরা 2016 সালে দেখেছি বাংলা থেকে 4 জন মারা গেছে। তারা আমি যতটুকুনি বিশ্বাস করি তাদের টাইমিং গন্ডগোল হয়ে গেছে। যখন সবাই ফিরে আসছে তখনও তারা উপর দিকে যাচ্ছে, স্বাভাবিক তাদের অক্সিজেনটা শেষ হয়ে যাচ্ছে, তাদের শরীর। আমি যদি 6 ঘন্টা খাটি, আরেকজন আপনি যদি 12 ঘন্টা খাটেন, তাহলে আমার থেকে তো আপনার 6 ঘন্টা বেশি খাটনি হচ্ছে, খাটনিটা তো বেশি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে খাটনিটাও তো বেশি হচ্ছে। তো আপনার ফিরে আসতে তো সেই কষ্টটা আরও বেশি হবে। তো ফিরে আসতে পারেনি। অনেক বড় বড় মাউন্টেনিয়ার, গৌতম ঘোষ খুব নামকরা মাউন্টেনিয়ার, আমরা খুব শ্রদ্ধার সঙ্গে গৌতম দাকে স্মরণ করি, মারা গেছে শুধু টাইমিংয়ের গণ্ডগোলে। যেইটা আমার যদি বলা হয় যে ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যেতে 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা হতে পারে, কিন্তু কেউ যদি ওটা 12 ঘন্টা করে ফেলে, তাহলে কি হচ্ছে, 6 ঘন্টার খাটনিটা 12 ঘন্টা খাটনি কিন্তু হচ্ছে। এক পা তখন নড়ছে না, এক পা এগোতে গেলে তার জান বেরিয়ে যাচ্ছে। আর আমাদের মাসলগুলো না তখন ওই এত ঘাম বেরিয়ে যায় না, তখন ফ্যাটিক চলে আসে, ক্র্যাম্প এসে যায়, বসে পড়লে উঠতে পারছে না, মানে শরীরে সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি তো, মাউন্টেনিংটা একটা পড়াশোনার জায়গা। এটা অন্য ফুটবল ক্রিকেটের মতন না, ফুটবল খেলতে গেলে কাউকে পড়াশোনা না করলে হয়, কিন্তু মাউন্টেনিং করতে গেলে তাকে পড়াশোনা করতে হবে, কি শরীরের ফাংশন নিজেকে বুঝতে হবে। আমি নিজের জাজ, আমার দেখার জন্য কিন্তু ওখানে ফুটবল ক্রিকেট বড় টিমে কী হচ্ছে, খাবার জন্য 3টে লোক, কি ডায়েট হবে, ডাক্তার সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে কেউ নেই, আমি আমার ডাক্তার, আমি আমার ডায়েটিশিয়ান, আমি আমার সব। তো এইগুলো খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আবার কাঞ্চনজঙ্ঘা চলে যাই। এগুলো হচ্ছে জেনারেল, মানে আমি কথা বলতে বলতে আসলে ওই জিনিসগুলো চলে আসে। কেন আমার রাগে আসে, ক্ষোভে আসে, বা আপনার জিনিসটা এতটা, আমি বলছি আপনি একাত্ম হয়ে গেছেন। একাত্ম হতে হবে, কারণ কি পড়াশোনা না করে এই যে পাহাড়ে চলে যাচ্ছে। আর আমি কালকেও একটা জায়গায় আমি বলেছি যে অনেকে এসে বলে এই এভারেস্ট বেস ক্যাম্প করে এলাম, এই অন্নপূর্ণা বেস ক্যাম্প করে এলাম, এটা করার জায়গা না। একটু আমি বললাম যে তোমরা বলবে যে ট্রেকিং করে আসলাম, ওইটা প্রপার রেসপেক্ট দেওয়া পাহাড়টাকে না। এটা এত বিশাল একটা ব্যাপার, যার সঙ্গে আমাদের মাইথোলজি, আমাদের ধর্মের কত কিছু জড়িয়ে আছে। আমরা আবেগ, আমরা স্বর্গ মানে কি, একটা মানে ঠাকুরকে যখন বসাই, পিছনে একটা সাদা পাহাড়ি জায়গা, আগে ছোটবেলায় আমরা দেখতাম পিছনের ব্যাকগ্রাউন্ডটা, মানে সব ঠাকুরকে আমরা ওখানেই বসাই, সমুদ্রের ধারে কিন্তু কোনো ছবি দিয়ে আমরা বসাই না আমরা। তার মানে কি, আমাদের মনের মধ্যে গেঁথে আছে হিমালয়টা দেবস্থান, আমরা বলিও দেবস্থান।
সবাইকে ভগবান মানতে হবে তা না, কিন্তু আমার যে ঈশ্বর, আমার যে সুন্দর যায় সত্তাটা, সেইটাকে মানলেই হবে, সেই রেসপেক্টটা যেন দেয়। এই জন্য আমার সবসময় চলে আসে। কাঞ্চনজঙ্ঘায় গেলাম, কাঞ্চনজঙ্ঘা তো মানে কাঞ্চনজঙ্ঘাকে তো আমার মনে হয় যে এটা ভগবানের যদি কোনো রূপ হয় তাহলে ওইটা কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর, এতটা সুন্দর। এবং কাঞ্চনজঙ্ঘায় যখন 2 মাস কাটালাম, কাঞ্চনজঙ্ঘা সামিট হলো 20 মে 2000। না, আপনি যেটা বলছিলেন যে ফোর্ট ক্যাম্প থেকে ওয়েদার খারাপ, ফোর্ট ক্যাম্প থেকে ওয়েদার খারাপ, 4 দিন আটকে গেলাম, কিন্তু আমরা ওই ডিটারমাইন্ড ছিলাম যে হ্যাঁ সামিট করে নাম। এই খবরগুলো আপনারা কিসে পান? ওই আমাদের স্যাটেলাইট ফোন থাকে, স্যাটেলাইট ফোনে আমাদের খবর আসে। এখন তো অনেক মোবাইলে, এখন অনেক জায়গায় নেটওয়ার্ক চলে আসছে, এখন অনেক গ্যাজেট চলে এসছে, তখন এইসব ছিল না। কিন্তু আমরা স্যাটেলাইট ফোনে খবর পেতাম। আর দেখতে পাচ্ছি একদিন তো বেরিয়েও পড়লাম, অনেকটা পথ চলে গেলাম, হঠাৎ ঝড় বাড়তে শুরু করলো, হাওয়া বাড়তে শুরু করলো, নেমে আসলাম। ওই যে বললাম 30, 40, 50 কিলোমিটার স্পিডে হাওয়া বাড়ছে, তাতেই ফিরে আসতে হলো। অথচ অনেককে আমি বলতে শুনি, যখন বলতে শুনি আমার খুব রাগ হয়। 100 কিলোমিটার স্পিড হাওয়া, আমি ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছি, কেন বলে এসব কথা? হয় সে জানে না, যদি না জানে তার জেনে নেওয়া উচিত। আমি মানে ভুল কেন বলবো? কারণ কি, আমি যদি আজকে এভারেস্ট ক্লাইম্ব করে এসে যেটা আমি বলবো, যে আমার কথা শুনছে সে তো যায়নি, তার কাছে এভারেস্টের নিয়ে ওটা বেদবাক্য হয়ে যাচ্ছে। তো আমি যখন বেদবাক্য বলার জায়গায় আছি, আমার নিজেকে দৈনন্দিন আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া উচিত, যাতে সত্যিই আমার বাক্যগুলো বেদবাক্য হয়। তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। সুতরাং যা খুশি বলে দিলে হবে না। যে আমি দেখেছি অনেককে ক্যামেরার সামনে এসে বলে যাচ্ছে 100 কিলোমিটার স্পিডে হাওয়া, এটা হতেই পারে না। কোনো দিন সারা পৃথিবীর কেউ স্বীকার করবে না যে 100 কিলোমিটার হাওয়ার মধ্যে কেউ একটা শৃঙ্গের মাথায় চড়ছে। এভারেস্ট দূরের কথা, এখানে কোনো 6000 মিটার পিকের কেউ চড়তে যাবে না, যেতে পারবে না, সে মারা যাবে, সে বেঁচে ফিরে আসতে পারবে না। এটা হয় না। আপনারা যখন ওয়েদার খারাপ দেখলেন তখন একটু বেরিয়ে আবার ফিরে বেরিয়ে গেছিলাম, অনেকটা উঠে গেছিলাম, বাধ্য হলাম নিচে নেমে আসতে। এসে আমি আমার বইতে লিখেছি যে আমরা এসে তাঁবুতে বসে, ওগুলো খুলিনি, আমাদের যে ধরাচুরো পড়ি, উপরে হার্নেস, ক্র্যাম্পন, হ্যাঁ তা না, ক্র্যাম্পনটা খুলে ঢুকতে হয়, ক্র্যাম্পনটা কাটা থাকে, তাঁবু ছিঁড়ে যায়, ক্র্যাম্পন খুলে বুট টুট পরেই আমি শুয়ে আছি তাঁবুর মধ্যে। কেন? আমার শেরপা আবার বলবে যে দাদা ওয়েদার ঠিক হো গিয়া, হাওয়া কম হো গিয়া, আবি চলো। তো কিন্তু তারপরে অনেকক্ষণ বাদে 1-1.5 ঘন্টা ওয়েট করলাম, তখন আমার শেরপা বললো চিৎকার করে, হাওয়া হচ্ছে, হাওয়াতে এক তাঁবু থেকে আরেক তাঁবু কথা শোনা যায় না, তাঁবুর ফটফট ফটফট আওয়াজ হচ্ছে। তো চিৎকার করে বললো আবি সো যাও, আজ রাত যাও, যেতে হবে না। তো আমি ওই ডাংরি ফাংড়ি পড়েই তার উপরে স্লিপিং ব্যাগটা চাপা দিয়ে শুয়ে পড়লাম। তো এটা কাঞ্চনজঙ্ঘায়। তারপরে এই উপরে আপনাদের একা একাই শুতে হয়, যাই ওই গল্পটায় আসবো। আচ্ছা, আপনি বলুন তারপরে। হ্যাঁ, আমি নিজেও অ্যাকচুয়ালি এই ব্যাপারটার মধ্যে মানে আমার নিজেরই মনে হচ্ছে আমিও যেন আছি ওখানে। আমি ওই জন্য আমি সবসময় মানে বিভিন্ন, আমি প্রচুর স্টুডেন্টদের কাছে যাই, আমি সবাইকে বলি যে আমি স্কুলে যেতে আমি খুব ভালোবাসি। স্কুলের বাচ্চারা এত ইনোসেন্ট হয়, আমাকে জিজ্ঞেস করছে কাকু পটি করো কিভাবে, কারণ ও হয়তো কোনোদিন ঠান্ডা জায়গায় গিয়ে 3 দিন ঠান্ডায় কাটিয়েছে, পটি না করে বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে পটি করেছে, কারণ ওর কাছে মনে হয়েছে যে ওইখানে আমি করতে পারবো না ঠিকঠাক। সেইখানে আমি যখন বলছি -20 ডিগ্রি, ওর কাছে স্বাভাবিক একটা প্রশ্ন এসছে। তো যার জন্য আমি বাচ্চাদের কাছে গিয়ে বলতে, স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, মানে ছেলে মেয়েদের কাছে বলতে আমার খুব ভালো লাগে। কদিন আগে আমি একটা আশুতোষ কলেজে একটা ক্লাসের মতন নিয়ে এসেছি, কত ভালো ভালো কোশ্চেন আসে, তাদের মধ্যে কোনো নেই। তো আমি তো বলি যে যা মনে আসে তাই বলো। তো ঠিক আছে, আপনার যা মনে আসে বলবেন। এবার আমি আটকে গেলাম 19 মে রাত্রিবেলাও বেরোয়নি। কাঞ্চনজঙ্ঘার সামিট ক্যাম্প থেকে কাঞ্চনজঙ্ঘার টপটা এতটাই ডিস্টেন্স, কাঞ্চনজঙ্ঘা সামিট ক্যাম্প 7300 মিটার, 7600 মিটার, আর 8586 মানে 8600 মিটারের কাছাকাছি কাঞ্চনজঙ্ঘার টপ। তো এই যে 1300, 1200, 1250 মিটার গ্যাপ, তো এইটা মানে যেতে তো অনেক বেশি সময় লাগে। এভারেস্টেরটা ফারাক আছে, এভারেস্টের প্রায় 8000 মিটার আর 8800 মিটার, ওখানে 800, 850 মিটার, এখানে 1200, 1250 মিটার। তো এভারেস্টে আমরা 7:30টার সময় বেরিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘায় বিকাল 4:30টায় বেরোলাম, সারা রাত ক্লাইম্ব, পরের দিন সকাল 7:30টায় পৌঁছলাম। ওই আবার এভারেস্টের মতন প্রায় 1.5 ঘন্টা ছিলাম, কারণ যখন আমি পৌঁছেছিলাম মেঘলা ছিল। তা আমার মাথায় ছিল যে যেই চোখে আমি দেখেছি সেই চোখে লোককে সবাইকে দেখাবো, এটা আমার দায়বদ্ধতা, আমার নিজের কাছে নিজের মানে ওই টার্গেট চাপিয়ে দেওয়া। তো 1.5 ঘন্টা ছিলাম, ছবি তুলেছি। আমি তো রেগুলার দেখতাম কাঞ্চনজঙ্ঘায় যে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখি, পেলিং সিকিমের মানে বিভিন্ন জায়গা থেকে, নর্থ বেঙ্গলে কাঞ্চনজঙ্ঘা না থাকলে একটা লোক দার্জিলিং
সিকিমে যেত না, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তাহলে দার্জিলিং এর সঙ্গে কোনো পুরুলিয়া কিংবা কলকাতার আশেপাশের কোনো একটা জায়গার সঙ্গে কোনো ফারাক থাকতো না, শুধু কাঞ্চনজঙ্ঘা আছে বলে না। তো আমি ওই 2 মাস যখন থাকতাম আমি বোঝার চেষ্টা করতাম কোন দিকে হতে পারে দার্জিলিং, কোথায় সিকিম, কোথায় কি, কিন্তু একটা মেঘের চাদরের তলায় থাকতাম। কিন্তু আমি আইডিয়া করতে পারতাম ওইখানে এটা হতে পারে, এইখানে পেলিং হতে পারে। কাঞ্চনজঙ্ঘার মাথা থেকেও আমি দেখার চেষ্টা করছি। এভারেস্টটা তো একটু ঝাপসা ছিল, কাঞ্চনজঙ্ঘা তো পরিষ্কার। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা কখন পৌঁছেছিলেন? 7:30 সকাল। তখন ওয়েদার পরিষ্কার না, তখন মেঘলা ছিল। এবার আমি 1.5 ঘন্টা ছিলাম। যার জন্য আমার ক্যামেরায় আমি ফুটেজ দেখি প্রথম দিকে মেঘের মধ্যে থেকে সব উঁকি মারছে, তারপর দেখছি একদম পরিষ্কার হয়ে গেছে। আমার নিচে সমস্ত শৃঙ্গগুলো, কাবরু, লাথং, অনেক কিছু, অসংখ্য শৃঙ্গ, তারপর মেঘের চাদর। হ্যাঁ, কারণ কাঞ্চনজঙ্ঘায় মেঘটা অনেক বেশি, কারণ এই যে হিমালয় 2400 কিলোমিটার লম্বা, সেই নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামছে বারোয়া অবধি, তার মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারেই বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর উঠে এসছে, সমুদ্র আর হিমালয়ের ডিস্টেন্স সব থেকে কম, প্রায় 600 কিলোমিটারের মতো। যার জন্য যে হাওয়াটা কাঞ্চনজঙ্ঘার বুকে যায় সেখানে মেঘ অনেক বেশি, মানে জলীয় বাষ্প অনেক বেশি বলে মেঘ ফর্ম বেশি হয়। যার জন্য ওই লতা মঙ্গেশকরের গান আছে, কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয় দেখা হলো না সেবার। কারণ সত্যি কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয় একটা রেয়ার। সত্যজিৎ রায় সিনেমায় লাস্ট সিনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার হচ্ছে, কারণ সারা ওই সিনেমার ওই অতদিন ধরে কুশীলবরা দেখছে, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাচ্ছে না। সত্যি কাঞ্চনজঙ্ঘা কম দেখা যায়। টাইগার হিল থেকে যারা দেখতে যায় খুব কম জনই কিন্তু কাঞ্চনজঙ্ঘার বুকে, তো কেন দেখতে পায় না? যেহেতু মেঘের জন্য। আর আমরা কাঞ্চনজঙ্ঘা যখন আছি মেঘের উপরে, আমি উপর থেকে কি দেখতে পাচ্ছি? কাঞ্চনজঙ্ঘার থেকে সব মেঘের একটা চাদর, নিচে একটা চাদর, একটা যতদূর দেখা যায় সাদা রঙের একটা তুলো, পেজা তুলো যেন করে আছে।